ম্যাথজেনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি ক্লাস 12 এর ভেক্টর বীজগণিত। অবশ্যই শিক্ষার্থী বন্ধুদের বলবো 2021 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কিন্তু ভেক্টর নেই, কিন্তু যদি আমরা ডিসিডিআর থেকে শুরু করে সরলরেখা এবং সমতল এইগুলো আমরা করতে যাই তাহলে বিশেষ করে দেখা যাবে সরলরেখা এবং সমতলের ক্ষেত্রে ভেক্টর অতি প্রয়োজনীয়, এবং ভেক্টর ছাড়া আমরা কিন্তু সরলরেখা এবং সমতল করতে পারবো না। যার জন্য অনেক শিক্ষার্থী বন্ধু বলেছে আমাকে যে স্যার সরলরেখা এবং সমতল করতে যে ভেক্টরের খুবই প্রয়োজন, তার জন্য অবশ্যই আপনি ভেক্টর আপলোড করুন। তা আমরা কিন্তু অবশ্যই দুটি ভেক্টরের গুণ, ভেক্টর ট্রিপল স্কেলার ট্রিপল প্রোডাক্ট এসব বিষয়ের উপরে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পর্বে আমরা প্রথম যে অধ্যায় আছে ভেক্টর বীজগণিত সেটা নিয়ে আলোচনা করব। তা যাই হোক, আসছি আমরা মূল পর্বে। তো প্রথমে আমরা জানবো ভেক্টর কি। তো ভেক্টর আমরা ক্লাস 8-9 থেকে কিন্তু আমরা ফিজিক্যাল সায়েন্সের ধারণা পেয়ে এসেছি। সেখানে আমরা কি শিখেছি, যে ভৌত রাশির নির্দিষ্ট মান থাকবে এবং একটা দিক থাকবে তাকে বলা হচ্ছে ভেক্টর। আর তার উদাহরণ তোমরা জানো, এই বেগ, ত্বরণ, ওজন ইত্যাদি সবই হচ্ছে এই যে বিষয়গুলো বললাম। কি কি বললাম? বেগ, ত্বরণ, সরণ, ওজন, এগুলো সবই হচ্ছে ভেক্টর রাশি, কারণ তার নির্দিষ্ট মান থাকে এবং তার একটা নির্দিষ্ট দিক আছে। তাহলে আমরা যদি গণিতের ভাষায় আমরা দেখি তাহলে কি হবে? তাহলে দেখো, আমরা একটা রেখা অংশ অঙ্কন করলাম, তাহলে এই রেখাংশে যদি আমরা একটা দিক দিয়ে দিই তাহলে দেখো এটা একটা ভেক্টর হয়ে যাচ্ছে। কেন? একটা নির্দিষ্ট দিকের আছে এবং পাশাপাশি এর কিন্তু একটা মান আছে, এটা একটা দৈর্ঘ্য আছে, সেই জন্য এটা অবশ্যই একটা ভেক্টর। তাহলে এটাকে আমরা কি এ বি দ্বারা যদি আমরা ডিনোট করি, তাহলে এর অভিমুখটা এ থেকে বি এর দিকে, আর এই যে এ আর বি, এই যে স্টার্টিং পয়েন্ট আর এই যে এন্ড পয়েন্ট যোগ করলে আমরা একটা দৈর্ঘ্য পাবো, আর দৈর্ঘ্যটা হচ্ছে তার মান। তাহলে এই যেটা রিপ্রেজেন্ট, আমরা এই যে রেখাংশটা অঙ্কন করেছি এ থেকে বি এর দিকে, এইটাকে বলা হচ্ছে এবি ভেক্টর। এটাকে আবার অনেক সময় আমরা ভেক্টর স্মল এ বি সি ইত্যাদি দ্বারাও ডিনোট করে থাকি। তাহলে ভেক্টর এ বি সমান হচ্ছে ভেক্টর স্মল এ, এটাও আমরা লিখতে পারি। তাহলে এই হলো আমাদের ভেক্টর রিপ্রেজেন্টেশন। এবার আমরা যদি মডুলাস বিষয়টা আমরা জানতে চাই তাহলে কি হবে? মডুলাস বলতে বোঝায় এই যে ভেক্টর আমরা রিপ্রেজেন্ট করলাম তার পরম মান, অর্থাৎ তার মানটুকু। আর সেই মডুলাসকে এইটাই বলা হচ্ছে মড। এই যে মড অফ ভেক্টর এ বি, এটা সমান আমি কি বলেছি, এটা দৈর্ঘ্য, সেটা হচ্ছে এখানে এ বি। বা এটা যদি স্মল এ দ্বারা ডিনোট করি তাহলে মড অফ ভেক্টর এ সমান হচ্ছে এ বি, অর্থাৎ এর মান বা দৈর্ঘ্য। এই হচ্ছে আমাদের মডুলাস। এরপর হচ্ছে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর কি। তা দেখো, আমরা এখানে এ থেকে বি এর দিকে একটা ভেক্টর রিপ্রেজেন্ট করেছি বা অঙ্কন করেছি। এবার পাশাপাশি যদি এই দৈর্ঘ্যটা কিন্তু সেম দৈর্ঘ্যের একটা ভেক্টর নিয়েছি, তা দেখা যাচ্ছে বি থেকে এ এর দিকে
তাহলে এটার ডিরেকশন এ থেকে বি এর অভিমুখে, আর এটা হচ্ছে বি থেকে এ এর অভিমুখে, কিন্তু দৈর্ঘ্য দুটো কিন্তু অবশ্যই সমান, অর্থাৎ মান সমান। তাহলে দিক হচ্ছে পরস্পর বিপরীত যদি হয়, তাহলে এরা দুজন হচ্ছে পরস্পরের বিপরীত ভেক্টর বা নেগেটিভ ভেক্টর, অর্থাৎ এর নেগেটিভ ভেক্টর এটা আর এর নেগেটিভ ভেক্টর হচ্ছে এটা। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারবো কি, ভেক্টর এ বি সমান হচ্ছে মাইনাস ভেক্টর হচ্ছে বি এ। তবে এক্ষেত্রে আমরা একটা বিষয় আলোচনা করব। আমরা ছোটবেলায় যখন অঙ্ক শিখেছি, বিশেষ করে ক্লাস 6-7 এসে, সেখানে কিন্তু ভেক্টরের ধারণা একটু আমরা নিয়ে এসেছি। সেখান থেকে কিভাবে ভেক্টরের ধারণা নিয়ে এসেছি, যে না আমরা শিখেছি কি 10 টাকা লাভ সমান মাইনাস 10 টাকা ক্ষতি, শিখেছি কি 10 কিলোমিটার দক্ষিণ সমান হচ্ছে মাইনাস 10 কিলোমিটার উত্তর। তাহলে কি 10 কিলোমিটার দক্ষিণ সমান হচ্ছে মাইনাস 10 কিলোমিটার দক্ষিণ উত্তর, বা 5 মিটার উপরে মাইনাস 5 মিটার নিচে, এরা দুজন পরস্পর সমান। তাহলে দেখো এখানেও দেখো একই ধারণা। তাহলে সেই জন্য আমি বললাম যে আমরা কিন্তু 6-7 আমরা কিন্তু ভেক্টরের ধারণা কিছুটা নিয়ে এসেছি। তাহলে এটা গেল আমাদের ঋণাত্মক ভেক্টর। এরপর আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, সে জায়গায় যাব, যে জায়গাটা হচ্ছে একক ভেক্টর। তবে হ্যাঁ, একক ভেক্টরটা কিন্তু আমাদের খুবই কার্যকরী, তার কারণ এটা দিয়ে কিন্তু আমাদের এই ভেক্টর বীজগণিতে অনেক অনেক অঙ্ক কিন্তু আমাদের করতে হবে। তাই একক ভেক্টর কি, কোন ভেক্টরের পরম মান বা মডিউলাস মান যদি 1 হয়, কোন ভেক্টরের পরম মান বা মডিউলাসের মান যদি 1 হয়, তাহলে সেই ভেক্টর হচ্ছে একক ভেক্টর। তা দেখো ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এর মান কি আসবে। তাহলে এটা আমি পুরোটা মড করছি, তাহলে এটা মড সমান কি হবে, মড অফ ভেক্টর এ বাই এই যে মড এ থেকে যে কবারই মড করি না কেন মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে দেখো 1। তাহলে এ বাই ভেক্টর এ বাই মড এ এর পরম মান, এর মডুলাসের মান পাচ্ছি আমরা 1। তাহলে এ বাই মড এ একটা অবশ্যই ইউনিট ভেক্টর, সেটা কি বরাবর এ ভেক্টরের অভিমুখে, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর হচ্ছে এ বাই মড এ। তাহলে মাথায় রাখবে, যদি কোন ভেক্টরের একক ভেক্টর আমাদের নির্ণয় করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেই ভেক্টর বাই মড অফ সেই ভেক্টরটা করে দেব। হয়তো আমাদের দেওয়া আছে a প্লাস বি এর একক ভেক্টর নির্ণয় করো, এর অভিমুখে a প্লাস বি এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, a প্লাস বি এর মান নির্ণয় করব, বা হচ্ছে মড অফ a প্লাস বি এর মান নির্ণয় করব। করলে আমাদের আসবে কি, a প্লাস বি এর অভিমুখে বা সমান্তরাল বরাবর একক ভেক্টর এটা। অর্থাৎ সহজ কথায় আবারও বলছি, যে কোনো ভেক্টরে একক ভেক্টর নির্ণয় করতে বললে সেই ভেক্টর বাই যে ভেক্টরটা নির্ণয় করতে বলেছে তার পরম মান। তাহলে কি বললাম, আবারও বলছি, যে ভেক্টরের একক ভেক্টর বা যে ভেক্টর বরাবর আমাদের একক ভেক্টর নির্ণয় করতে বলবে, সেই ভেক্টর বাই হচ্ছে তার পরম মান। এইটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা পেয়ে যাব একক ভেক্টর। এরপর আমরা জানবো কি, শূন্য ভেক্টর কি। শূন্য ভেক্টর কি, যে ভেক্টরের পরম মান শূন্য, যে ভেক্টরের পরম মান শূন্য বা মান হচ্ছে শূন্য, বা সহজ কথায় যার মান শূন্য এবং নির্দিষ্ট দিক নেই, নির্দিষ্ট কোনো দিক নেই,
শুধু জাস্ট একটা অবস্থান বোঝায়, সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর। সেটাকে আমরা জিরোর মাথায় ভেক্টর চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তবে হ্যাঁ, একটু আগে আমরা যে একক ভেক্টর বলছিলাম, তা আমরা কি বলেছিলাম, এ বাই মড এ, এটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে সেই একক ভেক্টরকে যদি আমরা এ বলি, তাহলে এ ক্যাপ দ্বারা আমরা চিহ্নিত করি। এ ক্যাপ অর্থাৎ বোঝাবে কি, এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তা তোমরা মাথায় রাখবে, OX বরাবর একক ভেক্টর হচ্ছে আই ক্যাপ, ও ওয়াই বরাবর একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, ও জেড বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। OX বরাবর আই ক্যাপ, ও ওয়াই বরাবর জে ক্যাপ, আর ও জেড বরাবর হচ্ছে কে ক্যাপ। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপর হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা বা গুরুত্বপূর্ণ ধারণা আমরা এখান থেকে নেব। তার কারণ আমাদের যে ভেক্টর বীজগণিতের যে অধ্যায়, তার ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু ইকুয়াল ভেক্টরের উপরে দাঁড়িয়ে আছে এবং একক ভেক্টরের উপরে দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু একক ভেক্টর এবং ইকুয়াল ভেক্টরের ধারণায় কাজে লাগবে। তা দেখো, ইকুয়াল ভেক্টর কি? দুটো ভেক্টর এ আর হচ্ছে বি, এরা দুজন ইকুয়াল হবে যদি এদের মান সমান হয় এবং দিকও যদি অভিন্ন হয় বা একই দিকে হয়। কি বললাম? এই দুটো ভেক্টরের মান সমান হতে হবে, আর কি হতে হবে, এদের দিক সেম হতে হবে। যদি হয় তাহলে এই ভেক্টর দুটি হচ্ছে সমান বা ইকুয়াল ভেক্টর। সেটা ভেক্টর এ সমান হচ্ছে ভেক্টর বি। অর্থাৎ যদি ফিগার অঙ্কন করি, দেখো মনে করো এটা এ, তার অভিমুখ এই দিকে আছে। এইটা মনে করো বি, সেটাও দেখো একই দিকে আছে। এদের দেখো আমরা যা অঙ্কন করেছি, তাই এদের দুজনের দৈর্ঘ্য দেখো সমান এবং ডিরেকশন কি একই দিকে আছে। এটাও এইদিকে, এটাও এইদিকে, একই দিক এবং দৈর্ঘ্য দুটো পরস্পর সমান। তাহলে অবশ্যই এ ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো, অন্যভাবে যদি আমরা যাই বা অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তা দেখো এইটা হলো এ বি, অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। এইটা হচ্ছে সিডি, অভিমুখ হচ্ছে সি থেকে ডি এর দিকে। তাহলে এখানে দেখো এ বি এবং সিডি দৈর্ঘ্য সমান, অভিমুখও সমান বা অভিমুখও সেম। তাহলে অবশ্যই এখান থেকে কি বলতে পারি আমরা, ভেক্টর এ বি সমান হচ্ছে ভেক্টর সিডি। তাই এখানে একটা বিষয় দেখো, যদি আমরা জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করি, তাহলে জ্যামিতিক ভাবে ব্যাখ্যা করলে দেখো এ বি সমান হচ্ছে দেখো সিডি, অর্থাৎ মান সমান হলো। আর কি হচ্ছে, এ বি সমান্তরাল হচ্ছে সিডি। তাহলে এ বি সমান্তরাল সিডি এবং এ বি সমান সিডি যদি হয়, তাহলে এদের দুটো ভেক্টরের মান সমান হবে। তাহলে এই ধারণা থেকে বা এই শর্ত থেকে আমরা এই সত্যটা লিখতে পারি, আবার এই শর্ত থেকে আমরা এই সত্যটাও লিখতে পারি। তাই এখানে মাথায় রাখবে, এই ধারণা দিয়ে আমরা কোন ধরনের অঙ্ক আলোচনা করব। তা দেখবে চতুর্ভুজ দেওয়া থাকে, সেখানে কিছু শর্ত বলা থাকে। সেই শর্ত কাজে লাগিয়ে আমাদের সামান্তরিক প্রমাণ করতে বলে। তাহলে সেই যে চতুর্ভুজটা দেওয়া থাকবে, সেই চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহুর ভেক্টর যদি সমান দেখাতে পারি, তাহলে সেখান থেকে আমরা দেখাবো কি ওই একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল। আর কোন চতুর্ভুজে একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি অবশ্যই সামান্তরিক। তাহলে এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই শর্ত অবশ্যই কাজে লাগবে।
তাহলে এখান থেকে দেখো অন্যভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তা দেখো দেখা গেল এইরকম আছে, এই অর্ধেক করে দিয়েছি আমি, দিক কিন্তু একই আছে, কিন্তু এখানে এটা যদি 10 সেন্টিমিটার হয়, এই সিডি হচ্ছে এখন 5 সেন্টিমিটার। তা এখানে আমরা কি বলেছিলাম একটু আগে, এবি সমান, এটা সমান করব। তা এটা যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে 5 সেন্টিমিটার লাগবে কি, 10 সেন্টিমিটার করতে গেলে 2 দিয়ে গুণ করতে হবে তো, মান তো। তাহলে 2 ইন্টু সিডি। আবার এখানে দেখো এবি সমান্তরাল সিডি, আমি 2 লিখতে পারি, এবি সমান্তরাল 2 ইন্টু সিডিও যা, এবি সমান্তরাল সিডি একই কথা। তাহলে এখানেও দেখো এবি সমানই করে দিয়েছি আমরা, 2 গুণ করে সমান করে দিয়েছি, আবার সমান্তরালও হচ্ছে। তাহলে অবশ্যই এখান থেকে আমরা কি বলতে পারি, ভেক্টর এবি সমান হচ্ছে 2 ইন্টু ভেক্টর সিডি। তাহলে 2 তো স্কেলার, তাহলে ওর মাথা ভেক্টর দেওয়া না দেওয়া সমান, তাহলে 2 ইন্টু ভেক্টর সিডি। তা উল্টো দিক থেকে আমরা বিবেচনা করতে পারি, এর সঙ্গে হাফ গুণ করে দিতে পারি। আবার এটা যে অর্ধেক নিয়েছে, অর্ধেক মানে হবে এমন কোনো কথা নেই, এটা আরো ছোট বড় হতে পারে। অর্থাৎ সহজ কথায় বললে, যদি এবি সমান ল্যামডা ইন্টু সিডি, ল্যামডা হচ্ছে যে কোনো একটা স্কেলার, আর এবি সমান্তরাল যদি সিডি হয়, তাহলে অবশ্যই ভেক্টর এবি সমান হবে ল্যামডা ইন্টু ভেক্টর সিডি, ল্যামডা ইন্টু ভেক্টর সিডি। এইটা কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রপার্টি। তাহলে আবারও বলছি, এইটা হলে আমরা এটা লিখতে পারি, এটা হলে আবার কিন্তু এটা লিখতে পারি। তাহলে এই ধারণাটা আমরা কোথায় কাজে লাগাবো? তা দেখো, দেখবে আছে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুটি মানে বাহুর, কোন একটা ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক, এরকম আমাদের প্রমাণ করতে দেয় ভেক্টর পদ্ধতিতে। তাহলে দেখো এ আছে, এই তাহলে এ বি সি, এটাকে মনে করো ডি, আর এটা হচ্ছে ই। তাহলে আমরা কি বলছি, এই বাহুটা এই এর হচ্ছে সমান্তরাল হবে, আর এর হচ্ছে অর্ধেক হয়ে যাবে এটা। তাহলে দেখো, যদি আমরা এইটা প্রমাণ করতে পারি, ভেক্টর ডি সমান হাফ ইন্টু ভেক্টর বিসি, এইটা যদি প্রমাণ করতে পারি, তাহলে এর পরের লাইনে আমি কি লিখবো, ডি সমান্তরাল বিসি আর ডি সমান হাফ ইন্টু বিসি, আমরা এটা লিখে দেবো। তাহলে দেখতে পাচ্ছ এই যে ধারণা, এটা কত গুরুত্বপূর্ণ। এই একটা আরো থাকে, দেখবে আছে, সেখানে কিন্তু তোমরা এই যে প্রমাণটা মানে আনবো, ডি সমান হাফ ইন্টু বিসি, এক্ষেত্রে কিন্তু আমরা যে না এ বি সি ইত্যাদি অবস্থান ভেক্টর ধরে নিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো, সেটা আমরা পরে আসবো আলোচনায়। তা যাই হোক, যেটা বলছিলাম, দেখো একটা ট্র্যাপিজিয়াম আছে, ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটির মধ্যবিন্দু সংযোজক রেখাংশ কি প্রমাণ করতে দেয়, এই সমান্তরাল বাহুর সঙ্গে এটা সমান্তরাল, আর এটা এই দুটো সমান্তরাল বাহু দুটির সমষ্টির অর্ধেকের সমান। সেজন্য এক্ষেত্রে আমরা তাহলে কি দেখাবো, ভেক্টর ইএফ সমান হাফ ইন্টু ভেক্টর এডি প্লাস হচ্ছে ভেক্টর বিসি, এটা আমরা দেখিয়ে দেবো। দেখালে পরের লাইনে আমি বলতে পারবো কি, ইএফটা এডি এবং বিসি এর সঙ্গে সমান্তরাল, আর ইএফ সমান হাফ ইন্টু এডি প্লাস বিসি। তাহলে এই ধরনের ধারণার ক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রপার্টিটা বিশেষ বিশেষ প্রয়োজন। শুধু তাই নয়, আরো একটা
ধারণা আমরা এখান থেকে নেব। তা দেখো এটা মনে করো মধ্যবিন্দু, এটা মনে করো এ, এটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে কি ভেক্টর এ বি সমান পাবো দেখো ভেক্টর বিসি। বা এখান থেকে আমরা কি বলতে পারি, ভেক্টর এ বি সমান হাফ ইন্টু ভেক্টর এসি। কি বলতে পারি, আরো কি বলতে পারি, ভেক্টর এসি সমান 2 ইন্টু ভেক্টর এ বি সমান 2 ইন্টু ভেক্টর বিসি। এগুলো আমরা বলতে পারি, কারণ আগে যেন এই যে ব্যাখ্যাটা দিয়েছি সেই ব্যাখ্যা কাজে লাগিয়ে কিন্তু আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, দেখো এ বি এটা যদি মনে করো এ হয় ভেক্টর, এটা যদি মনে করো বি হয় ভেক্টর, তাহলে এখান থেকে দেখো ভেক্টর এ বি সমান ভেক্টর বি, আর এর সঙ্গে কিছু গুণ নেই মানে 1 আছে, এটা আছে। আবার আমরা উল্টোটা ভাবতে পারি, দেখো এ বি হচ্ছে এ আর এ সি মনে করো সি, তাহলে হাফ ইন্টু সি। আবার এক্ষেত্রে কি এটা সি, এটা এ, এটা মনে করো বি। তাহলে দেখো সহজ কথায় একটা ভেক্টর সমান স্কেলার ইনটু যদি আরেকটা ভেক্টর হয়, তাহলে দেখো এই যে তিনটি বিন্দু দেখো সমরেখা হচ্ছে। কারণ এ বি সমান বিসি বা এ বি সমান হাফ ইন্টু এসি, এসি সমান 2 ইন্টু এ বি সমান 2 ইন্টু বিসি হলে দেখো এ বি সি একই সরলরেখার করে অবস্থান করছে। আবার আমরা যে স্মল হরফের দ্বারা যেভাবে ভেক্টর চিহ্নিত করেছি সেই অনুযায়ী কি এ সমান যদি একটা স্কেলার ইনটু একটা ভেক্টর হয়, তাহলে এ আর বি হচ্ছে কি সমরেখা হচ্ছে। আবার ভেক্টর এ বি সমান যদি ল্যামডা ইনটু ভেক্টর সিডি হয়, তাহলে এ বি আর সিডি সমান্তরাল হচ্ছে। তাহলে মাথায় রাখবো দুটো ভেক্টর, মনে করো ভেক্টর এ আর ভেক্টর বি, এরা যদি সমান্তরাল হয় বা সমরেখা হয়, তাহলে একটা ভেক্টর সমান স্কেলার ইনটু আরেকটা ভেক্টর হবে। তাহলে এ এবং বি যদি সমান্তরাল বা সমরেখা হয়, তাহলে ভেক্টর এ সমান হচ্ছে ল্যামডা ইনটু ভেক্টর বি হবে। এটাও কিন্তু আমাদের বেশ কিছু অঙ্ক করার জন্য অবশ্যই কাজে লাগবে। তাহলে ইকুয়াল ভেক্টর থেকে দেখো আমরা বেশ কিছু ডিডাকশন কিন্তু আমরা আলোচনা করলাম। তা এই যে বিভিন্ন প্রপার্টি গুলো বলছি এবং বলছি খুব ইম্পর্টেন্ট বা বইয়ের অঙ্ক কিন্তু আমাদের সলিউশন করতে কাজে লাগবে, তা আমরা আরো একটু আলোচনা করে দিয়ে বইয়ের থেকে দুটো এক্সাম্পল আমরা অবশ্যই আলোচনা করব। তা এই ছিল আমাদের ইকুয়াল ভেক্টর। এরপর আমরা ত্রিভুজ সূত্র, আর তোমরা সেই ত্রিভুজ যে সূত্র সেটা অবশ্যই তোমরা ফিজিক্সে শিখেছো, সেই একই ধারণা। তাহলে এ বি এটা সি, তার ত্রিভুজ সূত্র কি একই অভিমুখে যে ভেক্টর দুটো আছে তাদের সমষ্টি। তাহলে এ বি আর বি সি দেখো একই দিকে, এই এ বি বি সি সমান হচ্ছে এসি কি আছে সি এ বলে কি এটা একই দিকে ঘুরতো, কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে তার সমান হবে। অর্থাৎ একই অভিমুখে যারা আছে, একই বরাবর একই দিকে যারা আছে তাদের সাম সমান হচ্ছে বিপরীত দিকে যেটা আছে, অর্থাৎ এটা লব্ধি হিসাবে কাজ করছে। আবার এটা যদি একই দিকে হয় তাহলে এটা মাইনাস হয়ে যেত, তাহলে অর্থাৎ এক পাশে এলে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান নাল ভেক্টর হয়ে যেত, অর্থাৎ শূন্য ভেক্টর হয়ে যেত। তাহলে এই হচ্ছে আমাদের কিন্তু ত্রিভুজ সূত্র। তাহলে মাথায় রাখবে একই অভিমুখে যারা যে দুটো আছে তাদের সাম সমান হচ্ছে বিপরীত দিকে যেটা আছে সেটা, সেই বাহুটা। এটা কিন্তু আমাদের ত্রিভুজ সূত্র। এরপর হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর ও ইনিশিয়াল ভেক্টর। তার সমপ্রারম্ভিক ভেক্টর কি? ভেক্টর মূলবিন্দু বা একটা নির্দিষ্ট একটা পয়েন্ট, সেখান থেকে যদি কতগুলো ভেক্টর নির্গত হয়,
তাহলে এই যে ভেক্টর গুলো নির্গত হচ্ছে, মনে করো এটা এ, এটা বি, এটা হলো সি, আর এটা হচ্ছে ভেক্টর মূলবিন্দু। তাহলে এই এ বি সি হচ্ছে কোইনিশিয়াল ভেক্টর বা সমপ্রারম্ভিক ভেক্টর, কারণ একই মূলবিন্দু ও থেকে কিন্তু এরা সবাই নির্গত হচ্ছে। আর এখানে মাথায় রাখবে ও থেকে বাইরের দিকে কিন্তু সবসময়ের জন্য ডিরেকশন হবে, অর্থাৎ মূলবিন্দু থেকে আমরা যত ভেক্টর অঙ্কন করব না কেন, যত ভেক্টর আমরা আঁকাই না কেন, প্রত্যেকটি ভেক্টর কিন্তু অবশ্যই অবশ্যই মূলবিন্দুর বাইরের দিকে ডিরেকশন হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর এই কোইনিশিয়াল ভেক্টরের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমাদের ধারণা আসবে, এই কোইনিশিয়াল পয়েন্ট থেকে যে দুটো ভেক্টর নির্গত হচ্ছে তাদের মধ্যবর্তী যে কৌণিক দূরত্ব, এইটাই হচ্ছে আমাদের ওই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। যেমন ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই এই তাহলে এইটা হলো মনে করো তখন কোইনিশিয়াল পয়েন্ট, তাহলে এইটা হচ্ছে এই দুটো বাহুর মধ্যবর্তী কোণ। আবার এইটা এই দিকে যাচ্ছে আর এটা দেখা হলো এই দিকে যাচ্ছে, তাহলে এই কোণটা কিন্তু এইটার এইটার মধ্যবর্তী না, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী না, কারণ এটা তো দেখো এই পয়েন্ট থেকে কি হতে হবে, এই দিকে আমার নির্গত হতে হবে, কারণ এখানে দেখো এখানে কি ছিল, এদিকে যাচ্ছে আবার এইদিকে যাচ্ছে, তাদের মধ্যবর্তী কোণ। আর এখানে কি হচ্ছে, এ তো এই দিকে আর এ তো এই দিকে, তাহলে এই কোণটা হবে না। তাহলে এই আমাদের বর্ধিত করার পর দেখো এই আর এই বেরিয়ে যাচ্ছে, তাহলে তখন হয়ে যাচ্ছে এটা কোইনিশিয়াল পয়েন্ট। তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু এটা। তাহলে ওই অ্যাঙ্গেল নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু কোইনিশিয়াল পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপর আমরা আসব অবস্থান ভেক্টর কি, এরপর আলোচনা করব কি অবস্থান ভেক্টর। মনে করো পি একটা বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে আর, অবস্থান ভেক্টর হচ্ছে আর। সেটাকে কিভাবে দেখো প্রকাশ করা হয়, ভেক্টর মূলবিন্দু ও থেকে পি পর্যন্ত যে দূরত্ব, এটা যোগ করলে আমরা ও থেকে পি এর বরাবর যে ভেক্টর পাবো, সেই ভেক্টরই হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। তাহলে আবারও বলছি, মূলবিন্দু ও এবং এই যে পি, পি একটা যে কোনো পয়েন্ট এবং ও পি যুক্ত করলে যে আমরা ভেক্টরটা পাচ্ছি, সেই ভেক্টরটাই হচ্ছে পি এর অবস্থান ভেক্টর। অর্থাৎ পি এর অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে আর সমান হবে ভেক্টর ওপি। যদি এ বিন্দু থাকে, দেখা গেল এ একটা বিন্দু, তার অবস্থান ভেক্টর হচ্ছে এ, তাহলে অবশ্যই ভেক্টর এ সমান হচ্ছে ও এ। যদি আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর ভেক্টর স্মল বি বলা হয়, তাহলে ভেক্টর স্মল বি সমান হবে ভেক্টর স্মল ওবি, সরি ভেক্টর ওবি, স্মল না ভেক্টর ওবি। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। তাহলে এবার উপাংশ আকারে যদি আমরা প্রকাশ করি কোন একটা বিন্দুর অবস্থান ভেক্টরকে, তাহলে কি হবে, তা আমরা 2 ডাইমেনশনের ক্ষেত্রে বুঝাবো, বুঝিয়ে আমরা 3 ডাইমেনশনটা লিখে দেব, কারণ 2 ডাইমেনশনটা বুঝতে অনেকটাই সুবিধা হয়। তা দেখো এইটা হচ্ছে পি, এর অবস্থান মনে করো বিন্দু আকারে x, y, এইটাকে আমরা উপাংশ আকারে প্রকাশ করব। আমাদের কি মূলবিন্দুর বাইরের দিকে যাবে সবসময়ের জন্য ডিরেকশন, এটা এই দিকে থাকে, তাহলে এটা হচ্ছে এমপি বরাবর, তাহলে এটা হচ্ছে x, এটা দৈর্ঘ্য হচ্ছে y, আর x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে j ক্যাপ, তাহলে এমপি বরাবর হবে j ক্যাপ, কারণ এরা দুজন সমান্তরাল। এটা আমরা পেলাম। এবার দেখো ইউনিট ভেক্টরের ডেফিনেশনটা কি আছে, ডেফিনেশন কি বলেছিলাম, a বাই মড a, কোন বরাবর, a বরাবর।
তাহলে ওএম বরাবর ইউনিট ভেক্টর কি হবে? ভেক্টর ওএম বাই হচ্ছে মড অফ ভেক্টর ওএম। এটা হচ্ছে ওএম বরাবর ইউনিট ভেক্টর, আর ওএম বরাবর ইউনিট ভেক্টর কি আছে? আই ক্যাপ। তাহলে মড অফ ওএম মানে হচ্ছে ওএম এর দৈর্ঘ্য, সেটা কত? x। তাহলে ভেক্টর ওএম বাই x সমান হচ্ছে আই ক্যাপ। তাহলে অতএব ভেক্টর ওএম সমান ix। অনুরূপে আমরা ভেক্টর এমপি সমান পাবো আমরা jy। তাহলে এবার দেখো ওএমপি এই ত্রিভুজ থেকে, ওএমপি এই ত্রিভুজ থেকে আমরা কি পাবো? ওপি। ওপি দেখো এদের দুজনের ডিরেকশন একই দিকে আছে, কিন্তু এটা বিপরীত দিকে, সেজন্য ওপি সমান ভেক্টর ওএম প্লাস হচ্ছে ভেক্টর এমপি। আর ওপি হচ্ছে এটা মনে করো আর, তাহলে ভেক্টর আর সমান এটার মান পেয়েছে ix আর এটার মান পেয়েছে আমরা zy। তাহলে ভেক্টর আর সমান ix প্লাস jy। তাহলে পি বিন্দুর অবস্থান যদি x, y হয়, তাহলে উপাংশ আকারে তার ভেক্টর হবে ix প্লাস jy। তাহলে এবার এটার যদি আমরা মডুলাস করি, তাহলে মড অফ ভেক্টর আর, আর সেটা সমান কি পেয়েছি আমরা? ix প্লাস হচ্ছে jy। আর এইটা সমান কি? মড অফ ভেক্টর ওপি। আর মড অফ ভেক্টর ওপি মানে শুধু ওপি, আর ওপি সমান হচ্ছে রুটের ভিতরে ওএম স্কয়ার প্লাস এমপি স্কয়ার। তাহলে রুটের ভিতরে হচ্ছে দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এই ভেক্টরের মড সমান আমরা কি পাচ্ছি? রুটের ভিতরে আই সহগের বর্গ প্লাস জে সহগের বর্গ। এই হচ্ছে আমাদের 2 ডাইমেনশন। এবার যদি আমরা 3 ডাইমেনশন ভাবি, তাহলে জাস্ট একটা জেড অ্যাক্সিস চলে আসবে, আর সেখানে কি হবে? ix প্লাস jy প্লাস kz। অর্থাৎ 3 ডাইমেনশনের ক্ষেত্রে যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ix প্লাস jy প্লাস হচ্ছে kz। আর মডুলাস করলে, এর মড করলে আমরা কি পাবো? মড অফ ভেক্টর আর সমান মড অফ এই টোটালটা সমান রুটের ভিতরে হবে আই সহগের বর্গ প্লাস জে সহগের বর্গ প্লাস কে সহগের বর্গ। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। আর এখানে দেখো এক্স অক্ষ বরাবর স্কেলার কি? এক্স, সেজন্য স্কেলার উপাংশ হচ্ছে এক্স। ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ হচ্ছে ওয়াই। আর এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ হচ্ছে আইএক্স। কারণ ওএম সমান আমরা কি পেয়েছিলাম? আইএক্স পেয়েছিলাম। ভেক্টর ওএম সমান আইএক্স পেয়েছিলাম, সেজন্য এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কিন্তু আইএক্স, ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ তাহলে কি হবে? জে ওয়াই। তো যাই হোক, এসব ধারণা দিয়ে কিন্তু আমাদের বেশ অঙ্ক কিন্তু আমরা সলিউশন করতে পারবো। তা আমরা যেটা বলেছিলাম যে আমরা দুটো একটা এক্সাম্পল আলোচনা করব, আর আরো কিছু সূত্র আছে সেগুলো আমরা পরের ভিডিও অবশ্যই সুন্দরভাবে আলোচনা করে দেব। তা আমরা দুটো একটা এক্সাম্পল নিয়ে হাজির হই। দেখো আমি বলেছিলাম ইউনিট ভেক্টর নিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক আলোচনা করতে হবে। ইউনিট ভেক্টর নিয়ে আমরা কিন্তু অনেকটাই আলোচনা করব। কারণ বইতে কিন্তু বেশ অঙ্ক আছে ইউনিট ভেক্টরের উপরে দাঁড়িয়ে আছে। যেমন দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত এসেন্ডের বই যে অতি সংক্ষিপ্ত, তার দেখো 4 দাগ, সেখানে আবার মডুলাসের মানও বের করতে দিয়েছে। 5 দাগেও দেখো মডুলাসের মান বের করতে দিয়েছে। 6 দাগে দেখো মান এবং তার অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে দিয়েছে। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু প্রচুর আছে। তা দেখো আমরা প্রথমে 6 দাগেরটা আলোচনা করব। দেখো আলফা সমান দেওয়া আছে 2i - 5j + 4k। আলফা সমান 2i
মাইনাস 4j প্লাস হচ্ছে 5k, উল্টো হয়ে গেল, 2y মাইনাস 5j প্লাস 4k, মাইনাস 5j প্লাস হচ্ছে 4k। আর বিটা সমান দেওয়া আছে, বিটা সমান কি আছে, i মাইনাস 4j প্লাস 6k, i মাইনাস 4j প্লাস হচ্ছে 6k, এই দেওয়া আছে। এবার এখান থেকে বলেছে 2 আলফা মাইনাস বিটা, তাহলে 2 আলফা মাইনাস বিটা এইটা সমান নির্ণয় করতে হবে। তাহলে সমান কি হবে, তাহলে এটার সঙ্গে 2 গুণ, তাহলে 4i মাইনাস 10j প্লাস 8k মাইনাস বিটা অর্থাৎ এইটা, তাহলে i মাইনাস প্লাস 4j মাইনাস 6k, তাহলে সমান হচ্ছে দেখো, তাহলে 4i থেকে i বিয়োগ হলে কি হবে, 3i মাইনাস 10 প্লাস 4 অর্থাৎ হবে মাইনাস 6j প্লাস 8 মাইনাস 6 অর্থাৎ প্লাস 2k। তাহলে এবার এই আমাদের একটা মান চলে আসলো। এবার এর মান, তাহলে 2 আলফা মাইনাস বিটা তার মড, তাহলে মড করলে কি হবে, রুটের ভিতরে 3 স্কয়ার অর্থাৎ 9 প্লাস 6 মাইনাস 6 তার হোল স্কয়ার অর্থাৎ 36 প্লাস 2 স্কয়ার হচ্ছে 4। এবার ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে দেখো কত সহজ। এবার যদি আমাদের বলতো এর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতাম, 2 আলফা মাইনাস বিটা বাই হচ্ছে মড অফ 2 আলফা মাইনাস বিটা করতাম। এবার 2 আলফা মাইনাস বিটার মান আমরা এটা বসিয়ে দেবো, আর মড অফ এ যেটা পেয়েছে সেটার মান এখানে বসাবো, বসালে আমাদের উত্তর চলে আসবে। এইভাবে কিন্তু আমাদের মডুলাস এবং একক ভেক্টর নির্ণয় করতে হয়। তা যাই হোক, তাই এখানে দেখবে এই ধরনের অঙ্ক বেশ কিছু আছে। পাশাপাশি দেখবে কোন ত্রিভুজের, এখানে অনেক অঙ্ক আছে দেখবে বেশ কয়েকটা, সেখানে কি বলা আছে, হয়তো একটা ত্রিভুজের 3টে সাইড দেওয়া আছে, দিয়ে বলেছে যে এই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করো। তাহলে আমরা কি করব, ওই 3টে সাইডের মডুলাস মান নির্ণয় করব। এবার যদি মড নির্ণয় করে 3টে বাহুর দৈর্ঘ্য সমান আসে, তাহলে বলবো ওটা সমবাহু ত্রিভুজ। 3টে বাহুর দৈর্ঘ্য দিয়ে বলতে পারে এটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করো, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওক্ষেত্রে আমরা মডের মান নির্ণয় করব, আলাদা আলাদা করে প্রত্যেকটা বাহুর মডুলাস মান বা দৈর্ঘ্যটা নির্ণয় করে যদি আমরা দুটো বাহু সমান দেখাতে পারি, তাহলে বলবো অবশ্যই ওটা সমদ্বিবাহু ত্রিভুজ। যদি তাকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, তাহলে সেক্ষেত্রে আমরা 3টে বাহুর মডুলাস মান বা দৈর্ঘ্য নির্ণয় করে নিয়ে আসবো মড করে, আনার পর যে কোনো দুটির বর্গের সমষ্টি সমান তৃতীয়টার বর্গের সমান দেখিয়ে দেব, দেখালে প্রমাণ হবে যে ওই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তা যাই হোক, আমরা পরের যে ভিডিও নিয়ে হাজির হব তোমাদের জন্য, সেখানে আমরা বাকি সূত্রগুলো আলোচনা করব, এবং বাকি সূত্রগুলো আলোচনা করার পর আমরা অধ্যায় অর্থাৎ এসএনদের বইয়ের যে অনুশীলনী আছে, সে অনুশীলনী আমরা এক এক করে আলোচনা করে দেব। প্রথমে এমসিকিউ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, দীর্ঘ ইত্যাদি অঙ্কগুলো আমরা ক্রমান্বয়ে আলোচনা করে দেব। তা শিক্ষার্থী বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা আমাদের সঙ্গে থাকো, এবং দীর্ঘ সময় থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে পরের ভিডিওয় আবার কথা হবে। তাহলে আজ এ পর্যন্ত রাখছি, নমস্কার।